স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আদালতে জবানবন্দি দেওয়ার পর বাসায় ফেরার অনুমতি পেয়েছেন কবি ফরহাদ মজহার। সরকার অজান্তে এটি ঘটেনি এমনটি বলছে বিএনপি। ১৬শ সংশোধনের রায় নিয়েও চলছে নানা কথা। এসব নিয়ে আজকে আলোচনা, কার সাজিতে কার সাজা। কথা বলতে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর এস এম হাসান তালুকদার, আছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ শহীদুজ্জামান সরকার এবং বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালও আছেন আমাদের সঙ্গে। ডক্টর এস এম হাসান তালুকদার, আমরা প্রথমে আপনার কাছে একটু জানতে চাইবো যে আজকে আমরা দেখলাম যে ঢাকা মহানগর হাকিমের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন ফরহাদ মজহার। তাকে, তার পরিবার অভিযোগ করেছিল যে তিনি অপহৃত হয়েছেন, তাকে খুঁজে পেয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী এবং পরে তাকে আজকে গতকাল ১১টার পর থেকে আজকে বিকেল পর্যন্ত তিনি পুলিশের জিম্মাতেই ছিলেন, যতক্ষণ না পর্যন্ত তিনি জবানবন্দি দিয়েছেন। এটা ওনার পুলিশের জিম্মাতে কোন আইনের ভিত্তিতে তিনি থাকলেন, কেন তাকে পরিবারের কাছে যেতে দেওয়া হলো না, বা কেন তাকে ১৬৪ দ্বারা জবানবন্দি দিতে হলো, সেটি যদি আমাদের একটু বলেন। ধন্যবাদ। আমি প্রথমেই একটু শুকরিয়া জানাতে চাই যে ফরহাদ মজহার একজন বিশিষ্ট কবি, তার নিরুদ্দেশ হওয়াতে আমরা মোটামুটিভাবে উদ্বিগ্ন ছিলাম। তো খুব স্বল্প সময়ের ব্যবধানে তাকে পাওয়া গেছে, এটা একটা বড় সংবাদ। আর একটি দিক যেটা নিয়ে ওনার বক্তব্য, ওনাদের লয়ার বক্তব্য, পুলিশের বক্তব্যের মধ্যে কিছু বৈপরীত্য আমি লক্ষ্য করেছি। আপনারা দেখেছেন যে বলা হয় যে তার সাথে কিছু কাপড় চোপড় ছিল, আবার কাউকে তিনি বলছেন তাকে বেঁধে নেওয়া, চোখ বেঁধে নেওয়া হয়েছে। বক্তব্য কিছু কন্ট্রাডিকশন, কেউ বলছে অনেক স্বাভাবিকভাবে খাচ্ছিলেন, ফিরছিলেন, ইত্যাদি ইত্যাদি। যাক, এটা তার এই ব্যাপারটা নিয়ে সরকার এখানে জড়িত আছে বলে বিরোধীরা অভিযোগ করছে। সরকার বলছে তার কোনো ইনভলভমেন্ট নেই, তদন্ত করে বলা যাবে। এটি আমার মানে চূড়ান্ত মন্তব্য করা এই মুহূর্তে কঠিন। ইট ইজ টু আর্লি টু মেক এনি ফাইনাল কমেন্ট। আর যদি কমেন্ট করি দ্যাট মে বি সুইসাইডাল। তবে শুধু এতটুকুই বলবো যে আমাদের দেশে এই ধরনের গুমের ঘটনা প্রথম নয়। আপনারা জানেন যে বিশিষ্ট পরিবেশবিদ যে আপনার রেজওয়ানার হাজব্যান্ডকে কিন্তু একইভাবে গুম হয়েছিল, কয়েকদিন পরে তাকে উদ্ধার করা হয়েছে। মাহমুদুল মান্নার ব্যাপারটা আসছে, বিএনপি নেতা সালাউদ্দিন যে এখন ইন্ডিয়াতে আছে তার ব্যাপারটা না একই ধরনের প্রশ্ন আসছে। এরপর আপনার ইলিয়াস আলীর প্রশ্ন আসছে, এর পূর্ববর্তী রিজিমের সময় এরকম কিছু প্রশ্ন এসছে এখানে এগুলো। এবং আমরা জানি যে আইন ও সালিশ কেন্দ্রের হিসাব মতে ২০১৬ সালে সিক্রেট কিলিং এবং এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের সংখ্যা ৯৭টি। তো সবগুলো যে সরকার করেছে এমনটি নয়, পার্সোনালও হতে পারে। সরকার ইনভলভমেন্ট আমি যেটুকু বলবো যে এখানে যদি আগের ঘটনাগুলির তদন্ত হতো, কারা জড়িত ছিল সেটা আইডেন্টিফাই করা যেত, তাহলে কিন্তু আজকে এই ৩টি সরকারের বিরুদ্ধে দিলেও মানুষ বিশ্বাস করতো না। এটা একটি দিক। আর আরেকটি দিক হচ্ছে যে আমরা স্বাভাবিক মৃত্যু গ্যারেন্টি চাই। রাষ্ট্রের মানুষের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের। তবে এই ক্ষেত্রে খুব দ্রুত সময়ের মধ্যে সরকার এটি উদ্ঘাটন করতে পেরেছে, এটা ভালো দিক। তবে কারা এর সাথে জড়িত, অতীতের মতো ব্যর্থতার যাতে না হয়, এটাও যেন সঠিকভাবে উদ্ঘাটিত হয়। তবে একটি প্রশ্ন আছে, পুলিশের যে বক্তব্য আসছে তার সাথে তাদের বক্তব্য মিলেনি, যার ফলে সঠিক তদন্তে সঠিক বিষয় বেরোবে কিনা সেটি নিয়ে প্রশ্ন আছে। আমি বিশ্বাস করি যে এখানে একটা বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। আপনার মিডিয়া যারা অনুসন্ধানে আছেন তারাও এটি বেরিয়ে আসবে। আদালতে যেহেতু গিয়েছে, দুই পক্ষের বক্তব্যের মধ্যে সঠিক সত্য বেরিয়ে আসবে এবং আমরা বিষয়টি আমরা আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আপনার বক্তব্যের ধারাবাহিকতায় জনাব শহীদুজ্জামান সরকারের কাছে যেতে চাই। জনাব শহীদুজ্জামান সরকার, আপনার কি মনে হয় না যে এই সরকারের উপর জনগণ অনেকাংশে আস্থা হারিয়েছে? কারণ পুলিশ যা বলছে সেটি অনেকেই বিশ্বাস করছেন না বা বিশ্বাস করতে চাইছেন না। সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে এই ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা আমরা যদি গুম বলি গুম, সেগুলি কি আসলে আপনাদের এই বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে আঘাত আনছে কিনা? ধন্যবাদ। আপনি অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন এবং একটা বিষয় আপনি এনেছেন যে জনগণের মিসট্রাস্ট। এটা মিসট্রাস্ট আপনি বলতে পারেন একটা অংশের মিসট্রাস্ট গভর্নমেন্টের প্রতি সব সময় থাকে। এটা এখন কত সংখ্যা, এই দেশের কত সংখ্যক মানুষ গভর্নমেন্টের প্রতি এই মিসট্রাস্টে ভুগছেন, এটা একটা পরিসংখ্যানগত ব্যাপার। এবং আমি নিশ্চিত যে বৃহৎ অংশ সরকারের প্রতি এই ধরনের ভুল ধারণা পোষণ করছে না, এটা করছে না। আমি এটি অতীত নিয়ে একটু কথা বলতে চাই, যদিও হয়তো একটু লম্বা সময় লাগবে। আমি ক্ষমা চেয়ে নিয়ে কথাটা বলছি। সেটা হলো যে আপনারা জানেন যে ৭৫-এর ১৫ই আগস্টে একটা ভয়াবহ হত্যাকাণ্ড, জাতির জনক, জাতির পিতা, তারপর তার স্ত্রী, তার আজকের গুম এটার সাথে কেন রিলেভেন্ট? এটার সঙ্গে আসছে এই জন্যই, এর সঙ্গে আসছে এই জন্যই যে
গভর্নমেন্ট, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গভর্নমেন্ট জি। যদি প্রতিহিংসা পরায়ণ হতেন, জি। আমি কথাটা রিপিট করি, যদি উনি এই ধরনের প্রতিহিংসা চরিতার্থ করবার চেষ্টা করতেন, তাহলে ৭৫ পরবর্তী যারা স্বঘোষিত খুনি তাদেরকে গুম করবার, তাদেরকে গুপ্ত হত্যা করবার সরকারের হাতে অনেক সুযোগ ছিল, অনেক মেশিনারি ছিল। বাট গভর্নমেন্ট এই রাস্তায় যায় নাই, জননেত্রী শেখ হাসিনার সরকার এই রাস্তায় যায় নাই। একেবারে স্বঘোষিত খুনি যারা, তাদেরকেও প্রচলিত আইনে বিচারের মাধ্যমে তাদের যার যেটি কিন্তু প্রাপ্য, না, সরকারের তো গুম খুনের মধ্যে যাওয়ার দরকার নাই, কিন্তু এই যায় নাই। সরকার আমলে এই ঘটনাগুলি ঘটছে। আপনি yes. জানেন নারায়ণগঞ্জে এরকম ঘটনা ঘটেছে, সৈয়দ রেজান হাসানের হাজবেন্ডের কথা বলা হলো। Yes, ঘটছে। আমরা জানি যে একাধিক লোক আমরা এরকম ঘটনার মধ্যে দেখেছি। ঘটছে এইসব, যেসব ঘটছে, রেজানা হাসানের হাজবেন্ডকে উদ্ধার করেছে গভর্নমেন্ট বলবো না, পুলিশ বাহিনী, ল এনফোর্সিং বাহিনী উদ্ধার নারায়ণগঞ্জে করেছে। 7 খুনের ঘটনা ঘটেছে। এই ঘটনাটা এটা কিন্তু আইডেন্টিফাই করতে পারেনি, করতে পারে না। Yes, করতে পারেনি। আমি তাহলে এটা বিশ্বযোগ্যতা আসে। সবটিকেই এরকম করছি না যে সবটি সাফল্যের সঙ্গে গভর্নমেন্ট বা পুলিশ বাহিনী বা ল এনফোর্সিং এজেন্সি করেছে, বাট তাদের সাফল্য অনেক আছে। নারায়ণগঞ্জের 7 খুনের কথা বলেছেন, ব্যাপারটি আপনাকে অত্যন্ত বিবেচনার সাথে দেখতে হবে যে 7 খুনের সঙ্গে জড়িত যারা, তারা অনেক কেউ কেটা সেনাবাহিনীর একজন সিনিয়র লেভেলের চাকরি করেন, একজন লেফটেন্যান্ট কর্নেল, চাকরি করেন, একজন চাকরিজীবী। ইয়েস, মানে অত আর সিনিয়র আর কি, এত সামরিক শাসন না, কি আর সিনিয়র? না না না, একটা অবস্থান, একজন অফিসার, ঠিক আছে, একটা সিও, একটা একজন সিও, অফিসার, কমান্ডিং অফিসার, সেই সিও এবং সাথে সাথে আমাদের একজন মাননীয় মন্ত্রী মহোদয়ের জামাই, হ্যাঁ জামাই, আপন মেয়ে, তাকেও কিন্তু আইনের বাইরে রাখা হয় নাই, তাকেও কিন্তু সেটির জন্য আপনারা অনেক অভিনন্দন পাবেন। এই ধরনের বিষয়গুলো আছে যেগুলোকে পজিটিভলি আমাদের দেখা দরকার, যে আমরা আইনের শাসন এস্টাবলিশ করবার জন্য চেষ্টা করছি। আমি এটা কোনো সময় ক্লেম করি না যে আমরা যেখানে যেতে চাই সেখানে আমরা পৌঁছে গেছি, এমনটা যেতে চাই না। এবং বাজেট বক্তৃতায়ও রবার্ট ফ্রস্ট থেকে কোট করেছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় যে মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। আমরাও সেই কথাটা বলি যে আমাদের অনেক দূর যেতে হবে, আমাদের যে একদম কোনো শর্টকামিংস নাই, আমাদের যে সবটাই আমরা অর্জন করে ফেলেছি এমনটা আমরা দাবি করি না। এইরকম বিষয়গুলো আমাদের মাঝে এখনো আমাদের হয়তো বা সেভাবে আমরা রাজনৈতিক প্রতিপক্ষকে বিপদে ফেলার জন্য বা যারা মতের অপর পক্ষ আছে তাদের বিপদে ফেলার জন্য এরকম কোন পরিকল্পনা আপনাদের নেই? নিশ্চয়ই নয়, নিশ্চয়ই নয়। যদি থাকতো তাহলে মাননীয় প্রধানমন্ত্রী তার পিতৃহন্তাদের ব্যাপারে আরো অনেক আগে এই ধরনের গুম খুন হত্যা এগুলোর রাস্তায় হাঁটতে পারতেন, উনি হাঁটেন নাই। ঠিক আছে, ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, এই কিন্তু আপনাকে শুধু অভিযোগগুলি একটু জানিয়ে রাখি। আমরা যদি পরপর সাজাই, আমরা দেখি যে মাহমুদুর রহমান মান্না, আমরা যদি আরো অনেক ভিন্ন মতাবলম্বীর কথা বলি, আমরা যদি বলি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি ভরে হামলা, তো সেই সবগুলি আবার একটু অন্য সাক্ষ্য দেয়। যাই হোক, আমরা একটু যেতে চাই ব্যারিস্টার কায়সার কামাল আপনার কাছে। আমরা বিএনপির যে প্রতিক্রিয়া পাচ্ছি ফরহাদ মজারের ইয়ার উপর, বিএনপি বলছে এতে সরকারের এজেন্সি জড়িত। রিজভী বলছেন যে সরকার ইচ্ছে করে এজেন্সি দিয়ে এই কাজ করিয়েছে, তুলে নিয়ে গেছে। আপনারা এই রকম কথা মানে কেন বলেন? এইটার আপনাদের মানে মানে যৌক্তিক প্রেক্ষাপটটা কোথায়? ধন্যবাদ। মানে এবং ফরহাদ মজারকে তুলে নিয়ে যেয়ে গুম করে সরকারের কি লাভ? ধন্যবাদ। আমি আজকে শুকরিয়া জ্ঞাপন করছি যে দেশের একজন প্রথিতযশা ব্যক্তিত্ব এবং সিনিয়র সিটিজেন ফরহাদ মাজার সাহেবকে আমরা ফিরে পেয়েছি। আসলে কেন বিএনপির পক্ষ থেকে এগুলো বলা হয়েছে, উনি যা বললেন ৭৫-এর পট পরিবর্তন, এর একটু আগে যদি যাই, আমি বেশি লম্বা সময় নিব না। রক্ষী বাহিনীর অত্যাচারের কথা, আমার তখন বয়স, আমি বোধহয় মানে একদম ছোট, সেটা উনিও জানেন, সকলেই জানেন। সিরাজ শিকদারের হত্যার কথা আমরা সকলেই জানি। তারপর এই সরকার ২০০৯ সন থেকে ক্ষমতায় আসার পরে কত হত্যা, কত গুম হয়েছে, আপনারাই টেলিভিশন পত্রপত্রিকা দিয়েছেন। আপনাদের কথা কোট করে আমরা দিয়েছি এবং এর অনেকগুলি মিথ্যাও বেরিয়েছে। না, মিথ্যা আপনারা বলেছেন ২৫০০ লোক মারা গেছে ১৩ মে ইয়াতে, আপনাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য বলেছে সেটা তো অন্য জিনিস। আমরা হত্যা এবং গুম নিয়ে আছি। যেমন দেখেন, আপনারা বলেছেন মানে রেডিও টেলিভিশনে দেয় ওইটির কথা বলে আর না, যেমন দেখেন এই যে অধিকারের স্ট্যাটিস্টিক্সটা জানুয়ারি থেকে জুন এই ৬ মাসে 57 এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। আপনার জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ১ জন, মার্চে ২১ জন, এপ্রিলে ২ জন, মেতে ২০ জন, জুনে ৭ জন, টোটাল 57।
আর 7 খুনের বিষয় যেটা এনেছেন, আপনিও বলেছেন ধন্যবাদ পাওয়ার উপযুক্ত, আসলে কিন্তু তা না, সরকার কিন্তু চায়নি। আপনার নিশ্চয়ই মনে থাকতে পারে ডক্টর কামাল হোসেন সাহেব হাইকোর্টে একটা রিট করেছিলেন, উনি আইনজীবী ছিলেন, এবং মির্জা হোসেন হায়দার সাহেব মাননীয় বিচারপতির কোর্ট তখন একটা রুল ইস্যু করেছিল এন্ড ডাইরেকশন দিয়েছিলেন, যেটা প্রেক্ষিতে ওই মেজর সাহেবকে অ্যারেস্ট করা হয়েছিল। এবং এইখানে এই যে আজকে আমরা ষোড়শ সংশোধনীতে আসছি, এই জায়গার একটু লিংক করতে চাই। যখন আপনি লিংকটা করেন, আপনি লিংকটা করেন, আপনি এই প্রশ্নটা যদি একটু জবাব দেন যে আপনারা ফরহাদ মজহারের গুম বা অপহরণ হওয়ার অভিযোগের সাথে সরকারের এজেন্সিটি করেছে, এটি কিভাবে মিলালেন? এইটা তো বেগম জিয়া টুইট করেছেন যে এটি সরকারের ফিরিয়ে দিতে হবে এবং সরকার এটি করেছে, কারণ দেশের একজন নাগরিক উনি, তো সরকারের দায়িত্ব। না না, মানে সরকারের এজেন্সিরা করেছে এই কথা আপনাদের মুখপাত্র সরকারের অতীত ইতিহাস, আজকে ইলিয়াস আলী বলেন, মাহমুদুর রহমান মান্না সাহেবের কথা, আপনি তো অনেক রেফারেন্স টেনে আনছেন। 5 থেকে প্রায় 5 শতাধিক আমাদের দলীয় নেতাকর্মী। ফরহাদ মজহার কি আপনাদের দলীয় নেতাকর্মী? উনি ভিন্ন মতাবলম্বী, সরকার বিরোধী সরকার ভিন্ন মতাবলম্বী, তো এখন শাহরিয়ার কবির ইমরানের সরকার ও সরকার ভিন্ন মতাবলম্বী। না 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 না, ওনারা হচ্ছে না না, ইমরান এইচ সরকার বা শাহরিয়ার কবির হচ্ছেন রওশন এরশাদ এবং এরশাদ। পার্লামেন্টে বিরোধী দলের নেত্রী আছেন যেমন, ঠিক শাহরিয়ার কবির সাহেবরা হচ্ছেন সরকারের তেমন। আচ্ছা, আর ফরহাদ মজহার হচ্ছে আপনাদের সাথে ঘনিষ্ঠ? না, আমাদের সাথে না। ফরহাদ মজহার সাহেব হচ্ছেন সত্য এবং ন্যায়ের পথে, উনি সরকারের গঠনমূলক সমালোচনা করেন। এবং এই সমালোচনার ব্যাপারটা কিরকম? গঠনমূলক সরকারের যে সমস্ত হত্যা, গুম, নির্যাতন, ভোট ডাকাতি, 5 জানুয়ারি নির্বাচনে যেমন 153 জন অনির্বাচিত ব্যক্তি, আজকে এই সংসদের এমপি অনির্বাচিত, মন্ত্রী অধিকাংশই ইনক্লুডিং অনির্বাচিত শব্দটা আমি অনির্বাচিত শব্দটা বলতে চাই না। আমার ওখানে প্রতিপক্ষ না থাকলে কি হতো? আর্টিকেল 66 অফ দ্য কনস্টিটিউশনে দেয়া আছে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদ নির্বাচন হতে হবে। প্রত্যক্ষ নির্বাচন কেউ যদি পার্টিসিপেট না করে তাহলে কি হবে? এই যে পার্টিসিপেট না করলে কি হবে? এটা প্রত্যক্ষ নির্বাচন হবে না? না না, আমি আসছি, আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। অনির্বাচিত কেন বলবো আমরা? কেন বলবো? নির্বাচন হয়নি। নির্বাচন নির্বাচন আমরা পার্টিসিপেট কেন করব? তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমাদের নির্বাচন করতে হবে। আমরা আসলে মানে একটু প্রসঙ্গ থেকে দূরে সরে যাচ্ছি। আপনি বলতে চাইছেন যে অনির্বাচিত সরকার মানে মানে যেহেতু 153 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন সেজন্য অনির্বাচিত ওনারা, মানে কোনো ইলেকশন হয়নি। বিনা ভোট কি ভোট? 5 জানুয়ারি ইলেকশনে 5% অনির্বাচিত সভানেত্রী 5% কতজন ভোট কেন্দ্রে গিয়েছিল? 43টা কেন্দ্রে একটা ভোট পড়েনি না। সেটা তো আসলে এই যে একটা সরকার, এই সরকার সম্পূর্ণরূপে গায়ের জোরে তারা এই কাজ করছে এবং পার্লামেন্টে ষোড়শ সংশোধনী পাশ করেছে ব্রুট মেজরিটির মাধ্যমে। ব্রুট মেজরিটি, আই উইল সে ব্রুট মেজরিটি, নট মেজরিটি, ইটস ব্রুটালি ইউজড দ্যাট মেজরিটি। আমি আপনার কাছে আবার একটু আসবো, আমরা ষোড়শ সংশোধনী নিয়ে একটু কথা বলতে আসবো। যে বিএনপির প্রতিক্রিয়াগুলি আমার কাছে খুব মানে কৌতূহলোদ্দীপক মনে হয় হচ্ছে এই কারণে যে যখন বেগম খালেদা জিয়ার মামলা উচ্চ আদালতে আসলে কোয়াশমেন্ট না হয় তখন আপনারা উচ্চ আদালতকে বলেন হচ্ছে বায়াস, আর যখন উচ্চ আদালত হচ্ছে কোন সিদ্ধান্ত আপনাদের পক্ষে যায় তখন আপনারা বলেন যে উচ্চ আদালত হচ্ছে গণতন্ত্রের বিজয়। আমাদের পক্ষে এখন পর্যন্ত ওইরকম কোনো সিদ্ধান্ত আসেনি। যে আপনারা বলেছেন এটা জনগণের বিজয়, ষোড়শ সংশোধনী কেন বলছেন আমরা জানি না। হ্যাঁ, আমরা কেন বলেছি এটা আমরা বলি, কারণ জনগণ চায়নি যে, জনগণের চাওয়া আপনি কিভাবে জানেন? আমরা জানি আপনারা পত্র পত্রিকায় এমন কোন সেক্টর কি ছিল আদার দেন দের ওই রাবার স্ট্যাম্প পার্লামেন্টের মেম্বার ছাড়া, এবং মেম্বাররা আনঅফিশিয়ালি অনেকেই বলেছেন যে এটা চাই না। যে সংশোধনী আমরা ষোড়শ সংশোধনীর কথা বলেন, ষোড়শ সংশোধনীর কথা বলতে আমাদের এটা কথাটা শেষ করতে দিতে হবে। পঞ্চম, আমি একটু বলতে চাই, পঞ্চম সংশোধনী বলে যেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হলো, এটা কোন পার্লামেন্টে হলো, কিভাবে হলো? চতুর্থ সংশোধনীতে যেতে চাই, চতুর্থ সংশোধনীতে যেতে চাই। আমরা একটা বিরতিতে যাব। আমার কাছে এই প্রশ্নটি থাকবে জনাব শহীদুজ্জামান, আমরা একটা বিরতিতে যেতে হবে। আমরা জনাব শহীদুজ্জামান সরকার আপনাদের কাছে একটু জানতেও চাইবো আপনাদের কি এমন প্রয়োজন হলো যে 2014 সালের 17 সেপ্টেম্বর আপনাদের একটা আইন করতে হলো, যে আইনের মাধ্যমে আপনারা বিচারকদের অপসারণের ক্ষমতা আপনাদের কাছে রাখতে চাইলেন, এমন কি জরুরি প্রয়োজন? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি।
ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা একটু ষোড়শ সংশোধনী নিয়ে ফিরতে চাই। ডক্টর এস এম হাসান তালুকদার স্যার, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে গতকাল যে রায়টি দেওয়া হয়েছে, যেখানে হাইকোর্ট বিভাগের রায়কে বহাল রাখা হয়েছে এবং বলা হয়েছে যে ষোড়শ সংশোধনী আমাদের সংবিধানের সঙ্গে যেতে পারে না এবং সেটি বাতিল ঘোষণা করা হলো, সেই প্রেক্ষিতে একটি প্রসঙ্গ উঠেছে যে এখন কি আসলে 96 আগের মতোই বহাল থাকবে, অর্থাৎ মানে যেমন ছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ইত্যাদি ইত্যাদি সহ, নাকি নতুন করে পার্লামেন্টে আইন করে সেটি করতে হবে? পুরোটাই ধন্যবাদ। আমাদেরকে একটু আমি এর আগে আমাকে যদি অনুমতি দেন 30 সেকেন্ড আমি ফরহাদ মাজারের বিষয়টি জানতে চাই। আমরা জানি যে আমি সরকারি দল বিরোধী দল মানে যে কোনো নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব সরকারের এবং কোর্টের। কোর্ট হচ্ছে আপনার ফান্ডামেন্টাল রাইট, সুপ্রিম কোর্ট হচ্ছে মৌলিক অধিকারের অভিভাবক। এখন মানুষের যদি মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়, ক্রস ফায়ার হয়, এনফোর্স ডিসঅ্যাপিয়ারিংস হয়, তার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়, সেটি দেখার দায়িত্ব রাষ্ট্রের যেমন কোর্টের কিন্তু আছে। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের ব্লাস্টের মামলায় 54 ধারায় এবং 167 ধারায় কিন্তু পাওয়ার প্রচুর অ্যাবিউজ হতো, কোর্ট কিন্তু সেখানে গাইডলাইন দিয়েছে। কিন্তু আমি আশা করব মানবাধিকার কর্মী যারা আছে, কোর্ট অভিভাবক হিসেবে সুমোটো এই ক্রস ফায়ার, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এগুলো যাতে না হয়, অ্যাবিউজ না হয়, সেই জন্য তারা একটা গাইডলাইন তৈরি করবেন। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য কোর্ট কাজ করবে, এই আহ্বান আমার রইল। আর আপনি একটা ভালো প্রশ্ন করেছেন যেটি নিয়ে এখন বিতর্ক আছে। আমি পত্রিকাতেও আমি দেখেছি যে আমাদের এখন কি হবে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা এখন ফাংশন করবে নাকি। তা আমি অ্যাটর্নি জেনারেল মহোদয়ের বক্তব্যটা শুনেছি, ইনি বলেছেন যে অটোমেটিক্যালি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আসবে না, এখানে শূন্যতা আছে। আবার আমিরুল ইসলাম সাহেব সহ আর অনেকে বক্তব্য দিয়েছেন যে না, ওটা অটোমেটিক্যালি চলে আসবে। আসলে এখানে আইনের ব্যাখ্যা করার কিছু রুলস আছে। আমার একটা ছোট বই আছে কিভাবে আইনের ব্যাখ্যা করতে, তার একটা বই আমরা পড়ে থাকি, ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউট। সংবিধান ব্যাখ্যার কিছু নিয়ম আছে, গাইডলাইন আছে। সেখানে একটা দিক হচ্ছে যে আপনি ইন্টারপ্রিটেশনটা এমনভাবে করতে হবে যাতে কোনো গ্যাপ বা শূন্যতা না থাকে, এখন কোনো ক্রাইসিস যাতে না হয়। এখন আপনার যদি কোর্ট কিন্তু আপনার পার্লামেন্ট কিন্তু আপনার কোর্ট কিন্তু আপনার 96 যেটা পার্লামেন্টের যে ক্ষমতা সেটাকে বাতিল করে দিয়েছে, এটি এখন আর নেই। এখন প্রিভিয়াসটা আসবে কিনা, হ্যাঁ, এটি একটি প্রশ্ন। যদি না আসে, অনেকে বলছে অটোমেটিক আসবে, তাহলে একটা শূন্যতা থাকবে। কিন্তু শূন্যতা তো থাকতে পারে না, তাকে আপনাকে আইনের ব্যাখ্যা একটা নিয়ম আছে, ইট ইজ বেটার ফর এ থিং টু হ্যাভ এন এফেক্ট দেন টু মেক ইট ভয়েড। শূন্য করার চেয়ে পূর্ণতাটা প্রাধান্য দিতে হবে, এটা ওইটা আসবে। কিন্তু আপনি যদি বলেন যে ওইটা আসবে না, তাহলে আরো ভয়াবহ বিষয় আসবে। সেটা কি, যে আপনার আমাদের জেনারেল ক্লজ অ্যাক্ট আর্টিকেল 152-তে বলা আছে সংবিধানের প্রযোজ্য। সেখানে বলা আছে পাওয়ার টু অ্যাপয়েন্ট ইনক্লুড পাওয়ার টু ডিসমিস। অর্থাৎ তাহলে রাষ্ট্রপতি যেহেতু নিয়োগ দেন, রাষ্ট্রপতি ইচ্ছা করেই তাকে ডিসমিস করতে পারে, যেহেতু কোনো আইন নেই। দ্যাট উইড বি মোর ডিজাস্টারাস। তা আমি আশা করি যে এখানে কোর্ট যেহেতু এখানে তার জাজমেন্ট অবজারভেশন হতে বলবে, আমার পার্সোনাল অবজারভেশন হচ্ছে যে প্রিভিয়াসটাই এখানে শূন্যতাটাকে ফুলফিল করার জন্য আসবে। তবে বিষয়টি এত সহজ নয়। কারণটা হচ্ছে পার্লামেন্ট কিন্তু তার আইন কিন্তু এই যে আপনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সে নাও রাখতে পারে। সে কবে আমি সুপ্রিম এটা বাতিল হয়ে গেছে, আমি অন্যরকম করব, দ্যাট ক্যান বি ডান বাই দ্য পার্লামেন্ট। সুতরাং আলটিমেটলি গুড উইল শুড প্রিভেইল। আমরা আশা করব রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে, বিচার বিভাগের স্বার্থে এখানে রাজনীতিবিদ, আইনজীবী, বিচারকদের মধ্যে একটা সুষ্ঠু সমঝোতার পরিবেশ বিরাজ করবে এবং সেটি কাজ করবে। জনাব শহীদুজ্জামান সরকার, আমি জানতে চাইছিলাম যে 2014 সালের 17 সেপ্টেম্বর এই আইনটি করার প্রয়োজনীয়তা কেন দেখা দিল? 1972 সালের সংবিধানের সাথে আমাদের সংবিধানের এই মুহূর্তে সংবিধানের অনেক তফাতি বা একাধিক তফাত আমরা চিহ্নিত করতে পারি, যেগুলি এখন নিয়ে কাজ করা হচ্ছে না, কিন্তু এই বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদকে ফিরিয়ে দিতে হবে সংক্রান্ত আইনটির ব্যাপারে আপনাদের মনোযোগ কেন গেল, কোন ঘটনার প্রেক্ষিতে? ধন্যবাদ আপনাকে, অত্যন্ত ভালো প্রশ্ন করছেন। এই পঞ্চম সংশোধনী সম্পূর্ণটাই বাতিল হয়ে গেল, শুধু এই পোর্শনটা থাকলো। আমি এটাও একটা প্রশ্ন করতে চাই যে পঞ্চম সংশোধনী যদি অবৈধ হয়, তাহলে এই যে পার্টটা রেখে দেওয়া হলো, আমি আপনার কাছে প্রশ্ন করি সেই পার্টটা কেন রেখে দেওয়া? কারণ আপনাদের আমরা বিশ্বাস করি না, আমরা মনে করি যে আপনারা বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করবেন। আপনাদের বলতে আমি সংসদকে মনে হচ্ছে যে সংসদ সেখানে ভারসাম্যটা রাখবে না, সংসদ এবং বিচার বিভাগের মধ্যে। এটা তো অ্যাপ্রিহেনশন, এটা তো একটা প্রবাবল আপনার চিন্তা, কিন্তু সংসদ এটা আমাদের সংবিধান কিন্তু মুক্তিযুদ্ধের ফসল, মুক্তিযুদ্ধের ফসল জন্যই মুক্তিযুদ্ধের একটা সেটেল ম্যাটার, যে আমরা কোন লাইনে যাব, আমাদের সংবিধানটা কেমন হবে, সেটা কিন্তু ওই সেই সময় সেটেল হয়ে গেছে। এবং সেই বিষয়টি
আমরা ওই বিষয়টিতে ফিরে যেতে চেয়েছি এই জন্যই যে এই সভরেন্টি, জনগণের সভরেন্টি, আই রিপিট, জনগণের সভরেন্টিকে আমরা অনার করি এবং সেই সভরেন্টির জায়গায় যেতে চাই জন্যই এই যে পঞ্চম সংশোধনী বাতিল হয়েছে শুধু এই কারণটিতেই নয়, আমরা ওই জায়গায় যেতে চাই যে যেরকম ছিল মুক্তিযুদ্ধের পরবর্তী সংবিধান যেরকম ছিল সেই জায়গাগুলোতে আমরা ধারাবাহিকভাবে যেতে চাই। এবং আমি শুরুতেই বলেছি যে আমরা যে সব জায়গায় অর্জন করেছি তা নয়, আরো বিষয় আছে যেগুলো হয়তো বা আর্টিকেল 70 থাকলে আপনারা দলের বিরুদ্ধে একটা ভোট দিতে পারেন না, পার্লামেন্টের সভরেন্টির দাবি আপনারা করেন, কিন্তু সেটা তো আসলে মানে জনগণের উইলের প্রকাশ হয় না। দেখুন আর্টিকেল 70 নিয়ে আমার কথা আছে। আর্টিকেল 70 পার্লামেন্টে দলের বিরুদ্ধে ভোট আমি কেন দেবো? আমি দলের নমিনেশন নিয়ে, আমি দলের ম্যানিফেস্টো নিয়ে আমি জনগণের কাছ থেকে দলের সিদ্ধান্তের সাথে আপনি ডিফার করতে পারি এবং ডিফার করলে আমি পদত্যাগ করব। আমি যদি মনে করি আমি ওই দলের ম্যানিফেস্টো জনগণকে দিয়ে, তো জনগণ আমাকে ভোট দিয়েছে, জনগণ আমাকে এমনি ভোট দেয় না। দলের ম্যানিফেস্টোর জন্য ভোট দিয়েছে, কিন্তু দল আজকে যে বাজেট দিয়েছে সেই বাজেটের বিরুদ্ধে আপনি অবস্থান নিতে পারবেন, বিরুদ্ধে অবস্থান নিতে পারবো, কিন্তু ভোট দিতে পারবো না। আমি সেটা কি রকম আমি যদি মনে করি সেটা তো পার্লামেন্টের এনে অবস্থান মনে করি, আপনি তো রাবার মনে করি আপনি জানেন যে হর্স ট্রেডিং আমাদের এই সাবকন্টিনেন্টে এটা যে এখন একটা ভয়াবহ একটা ব্যাপার না, এখন আর এত ভয়াবহ না। আমাদের আগের আমলে এটা ভয়াবহ ছিল, এখন আর আপনাকে টাকা দিলে আপনি বিএনপিতে যাবেন? এইটা আমার ব্যক্তিগত প্রশ্ন তো করলে জবাব দেওয়া যাবে না। আমি 300 সদস্যকে জিজ্ঞেস করতে পারি, তারা কেউ যাবে না? না, তারা যাবে না। আমি এই সাবকন্টিনেন্টে, হ্যাঁ ইয়েস, এখানে হয়েছে, আমাদের দেশে হয়েছে, আমরা দেখেছি, আমরা হর্স ট্রেডিং দিয়েছি, ইন্ডিয়াতে দেখেছি এরকম অ্যাপ্রিহেনশন আছে। এবং ব্রিটেনে কি হয়? ব্রিটেনে ভিন্ন মত করলে তারা রিজাইন করে চলে যায়। এই ব্রেক্সিট থেকে চলে গেল, প্রধানমন্ত্রী চলে গেলেন, যে ব্রেক্সিট উনি চেয়েছিলেন, উনি প্রাইম মিনিস্টার পদ থেকে চলে গেলেন। কেন চলে গেলেন? কোনো দায় ছিল না, কোনো দায় ছিল না, ইথিক্স, এটাই ইথিক্স। কিন্তু আমি সেখানেই আপনি নজর রাখছি যে ব্রেক্সিটের পক্ষে ছিলেন ক্যামেরন, এখন যে থেরেসা মে তিনি ব্রেক্সিটের পক্ষে ছিলেন না, কিন্তু তিনি যে ভিন্ন মত দিয়েছেন তার জন্য কি তাকে পদত্যাগ করতে হয়েছে? না, যিনি হেরেছেন উনি চলে গেছেন এবং উনি সুযোগ দিয়েছেন। কিন্তু আমি আমার দলকে ব্যবহার করে ক্ষমতায় যাব আর দলের বিপক্ষে অবস্থান নেব, এটা দল কি সবসময় ঠিক থাকবে? আমি জানি না। কায়সার কামাল, আপনি কি মনে করছেন? আপনারা বলছেন যে গতকাল যে আপিল বিভাগ যে রায় দিয়েছে সেটা জনগণের বিজয়, আপনারা কেন এটিকে জনগণের বিজয় মনে করছেন? আচ্ছা, আমি একটু প্রেক্ষাপট দিই, কারণ আমি গত কয়েকদিন যাবতই দেখছি টেলিভিশন পত্রপত্রিকা মিস ইন্টারপ্রিটেশন করা হচ্ছে এটা নিয়ে, অপব্যাখ্যা। যেমন কথায় কথায় ইভেন দায়িত্বশীল অনির্বাচিত মন্ত্রীরাও বলেন এটা জিয়াউর রহমান সাহেবের পঞ্চম সংশোধনীর সুপ্রিম কাউন্সিল। আসলে কিন্তু তা না, এটা নয়। চতুর্থ সংশোধনী কে করেছিলেন ভাই? আওয়ামী লীগ করেছে। এবং চতুর্থ সংশোধনীর মাধ্যমে কি বাকশাল কায়েম হয়েছিল, অর্থাৎ কোন রাজনৈতিক দল থাকবে না। সেই চতুর্থ সংশোধনীর 96 আর্টিকেল আমি নিয়ে এসেছি, এখানে স্পষ্ট ভাষায় লেখা আছে আমাদেরও আছে, অসাধারণ অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির আদেশ দ্বারা কোন বিচারককে তার পদ হইতে অপসারিত করা হবে। রাষ্ট্রপতির আদেশ দ্বারা। 72 কি ছিল? সংসদ। তার মানে সংসদ থেকে রাষ্ট্রপতি, অর্থাৎ কুক্ষিগত কে করেছে? এটা কুক্ষিগত না, এটা রাষ্ট্রপতিকে ইলেক্টেড নয়, আমার ইন্টারপ্রিটেশন রাষ্ট্রপতিকে ইলেক্টেড নয়, আমার রাষ্ট্রপতিকে অ্যাপয়েন্টেড। আপনার ভাষায় এটা রাষ্ট্রপতির কাছে গিয়েছে, ইলেক্টেড না, রাষ্ট্রপতি অ্যাপয়েন্টেড অর ইলেক্টেড। সেখান থেকে পঞ্চম সংশোধনীতে কি করা হয়েছে আমি আবার জানতে চাই। আমি একটু করে কথা বলি, আপনি একজন সম্মানিত লিডার। আপনি রাষ্ট্রপতি, এরপরে কি হয়েছে পঞ্চম সংশোধনীর মাধ্যমে? এইটাকে আর একটু জাস্টিফাই করা হয়েছে, মোর জুডিশিয়াল করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং সিনিয়র মোস্ট 2 জন বিচারপতির নেতৃত্বে একটা কমিটি হবে, সেই কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি সেটা কার্যকর করবেন, কারণ রাষ্ট্রপতি হচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট দেন, সেই কারণেই সেটা হয়েছে। অতএব যারা আজকে না জেনে দায়িত্বশীল অনির্বাচিত মন্ত্রীরা বলেন যে জিয়াউর রহমান সাহেবের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, আসলে কিন্তু তা না। জুডিশিয়াল কাউন্সিল তো জিয়াউর রহমান সাহেব করেছেন, কিন্তু এর আগে কুক্ষিগত করা হয়েছে চতুর্থ সংশোধনী। এর আগে কথা তার আগে তথ্য বিভ্রাট আছে, আমি কি প্রফেসর হাসান আলমের তথ্য বিভ্রাট আছে, আমি বলি যেটা আমি শিক্ষক হিসেবে থাকার কারণে আমার কয়েক হাজার লয়ার আছে আমার ছাত্র, ওদেরকে যেভাবে পড়িয়েছে আজকে আমাকে অনেকে ফোন দিয়ে বলেছে স্যার আপনি যেভাবে পড়িয়েছেন পত্রিকা তো এইভাবে নিউজগুলো আসেনি। বলছি আমাদের প্রথম আপনার সংসদকে ক্ষমতা দেওয়া হয় আপনার সুপ্রিম কোর্টের বিচারকদেরকে অপসারণ করার ব্যাপারে 72 সালে। পরে 4th অ্যামেন্ডমেন্টে এটি রাষ্ট্রপতিকে দেওয়া হয়।
এরপরে কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হয়নি, এরপরে হয়েছে আপনার সায়েম সাহেব 1976 সালে সেকেন্ড প্রোক্লামেশন অর্ডার 4 অফ 1976, এটি দিয়ে আবার সংসদকে ফিরিয়ে দেওয়া হয়। এটি কিন্তু এবং আপনার এই সংবিধানের 191 নম্বর পৃষ্ঠা লেখা আছে, পড়ে দেখবেন। আর এরপরে যখন 77 সালে সংসদ বাতিল হয়ে গেল, তখন প্রশ্ন আসলো তাহলে অপসারণ কে করবে? তখন জিয়া রহমান সাহেব প্রজ্ঞার সাথে চিন্তা করে তিনি বললেন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করলেন, এবং এটি করা হলো সেকেন্ড প্রোক্লামেশন অর্ডার নং 1 অফ 1977। এটি আপনার এই বইয়ের মধ্যে আপনি পাবেন, এটি পাবেন আপনি হ্যাঁ পাচ্ছেন এটা না, এটা হলো 202 নম্বর পেজে, 202 নম্বর পেজে। এরপরে এটা 16th অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে আবার সংশোধিত দেওয়া হলো, হ্যাঁ, যেটা এখন বাতিল। এটা কিন্তু 4 বার চেঞ্জ হয়েছে, কিন্তু সরাসরি 4th অ্যামেন্ডমেন্ট থেকে কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হয়নি। আচ্ছা ঠিক আছে, আমরা এটা বিরতি নিচ্ছি। আচ্ছা আপনার কাছেই ফিরবো। তার মানে দাঁড়ালো হচ্ছে সংসদের কাছেই ক্ষমতাটা ছিল, সেই সংসদের কাছে ক্ষমতাটা থেকে জিয়াউর রহমান, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান না, এর আগে শেখ মুজিব নিজের কাছে নিয়েছেন, তারপরে এটা আবার সংসদের কাছে গিয়েছিল, তারপরে এটাকে সংসদ থেকে আবার করা হয়েছে। প্লিজ শেখ মুজিব শব্দটা বলবেন না, আমরা এটা বিরতি নিচ্ছি। মোর জাস্টিফাই করা হয়েছে, রাষ্ট্রপতি নিয়েছেন। ফিরে এলাম আজকে বাংলাদেশে। বেরিয়েছে কাসা কামাল, আপনি বলছিলেন। যা আমি বলছিলাম বেসিক্যালি এই ষোড়শ সংশোধনী যেটা সংসদে বাতিল পাশ হয়েছিল, সেটা আসলে কি ওদের ব্রুট মেজরিটির মাধ্যমে এটা করা হয়েছিল, এবং এই সংসদ তাদের নৈতিক কোনো অধিকার নেই এটা করার, কারণ অনির্বাচিত, নাম্বার 1। নাম্বার 2, একটা ফ্যাসিস্ট সরকার। আমি আপত্তি দিই, আমি বারবার এটা অনির্বাচিত বললে আসলে আমি বলি এই সংসদকে বারবার অনির্বাচিত বললে আসলে মূল আলোচনায় আসবে না। আচ্ছা আপনি ইলেকশন হয় না, সেই ক্ষেত্রে আমি ইলেকশন হয়নি, ইলেকশন কিন্তু হয়েছে, আপনি না বললে তো এটা কেমনে হবে? আপনি 153 জন তো ভোটে নির্বাচিত হয়নি। আপনি অন প্রটেস্ট, আমি আপনাকে অনার করে বলছি যে অন প্রটেস্ট আপনি ইলেকশনে যান নাই, যদি না যান তাহলে কি হবে? যদি আমি এবং একই ঘটনা কিন্তু এর আগেও ঘটেছে, 15 ফেব্রুয়ারি নির্বাচনে আমরা দেখেছি, যদি কোনো জায়গায় অন্য কোনো প্রার্থী না থাকে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়, এবং এটার কোনো সেজন্য আপনি এই কথা বলতে পারেন যে আপনি মনে করছেন এই সংসদের এই আইন করার অধিকার নেই, মানে যেহেতু ম্যান্ডেট নাই, পাবলিক ম্যান্ডেট তো নেই তাদের। সেটা আপনি মনে করতে পারেন। সেকেন্ডলি করা হয়েছে বিচার বিভাগকে কন্ট্রোল করার জন্য, আপনি মনে করছেন বিচার বিভাগকে কুক্ষিগত করার জন্য। আমি দুটো অপিনিয়ন এখানে কিন্তু আসছে, কেউ সংসদের পক্ষে বলছে, কেউ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পক্ষে বলছে। আসলে পৃথিবীর সব অনেক দেশে সংসদের কাছে ক্ষমতাটা আছে, অনেক দেশে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কাছে আছে, এবং কিছু কিছু সমস্যা আছে প্রত্যেকটা সিস্টেমেরই, এটাকে আমরা সিস্টেম লজ বলি, কিন্তু দুটোই কিন্তু ফাংশন করছে। কিন্তু এখন প্রশ্ন হলো যে আমাদের সংসদকে আমরা কেন অবিশ্বাস করব? সংসদ রাষ্ট্রপতিকে সরাতে পারে, নির্বাচন স্পিকারকে সরাতে পারে, প্রধানমন্ত্রীকে সরাতে পারে, যুদ্ধ ঘোষণা করতে পারে, বাজেট পাস করতে পারে, দেশের দায়িত্ব সংসদে পারে, তো সংসদ বিচারপতিদেরকে পারবে না কেন? এটি একটি প্রশ্ন হতে পারে। তাই এখন আমরা কেন এখন এইটা প্রশ্ন, একটা কারণ হলো যে আপনার আইনের ব্যাখ্যার, সংবিধানে আইনের ব্যাখ্যার কিছু রুলস আছে। এর মধ্যে একটা হচ্ছে ডক্ট্রিন অফ জেনারিক ইন্টারপ্রিটেশন, যেটা আমরা পড়িয়ে থাকি ছাত্রে, বা কন্টেম্পোরারিয়াস ইন্টারপ্রিটেশন, সমসাময়িক ব্যাখ্যা। এখানে বলা আছে যে কনস্টিটিউশনাল প্রভিশন মাস্ট বি ইন্টারপ্রিটেড কিপিং ইন ভিউ দি চেঞ্জিং কন্ডিশন অফ দ্য সোসাইটি। নাম্বার 1, কনস্টিটিউশনাল প্রভিশনস মাস্ট বি ইন্টারপ্রিটেড কিপিং ইন ভিউ দি প্রেজেন্ট নিড, এক্সপেরিয়েন্স, রিকোয়ারমেন্টস, নেসেসিটি অফ দি পিপল। আপনার সংবিধান যখন 200 বছর আগের সায়েন্স যে শব্দটা ছিল সংবিধানে বা কমার্স, 200 বছর পরে একই অর্থ বলে এই কথাগুলো অচল হয়ে যাবে। কোনো আইনই কিন্তু সময়ের ঊর্ধ্বে যেতে পারে না। 2050 বছর আগের যে 72 সালে যে সংবিধানটা যেটা ছিল, এটি এখনকার অবস্থার প্রেক্ষাপটে আমাদের যে রাজনৈতিক যে অবস্থা, রাজনৈতিক সংস্কৃতি যে অবক্ষয়, সেখানে কোর্ট মনে করেছে এটি এই অবস্থার প্রেক্ষাপটে, আর্টিকেল 70-র প্রেক্ষাপটে কোর্টের কাছে, সংসদের কাছে ছেড়ে দেওয়াটা সমীচীন হবে না। এটি কোর্ট ব্যাখ্যা করেছে এবং এটি হচ্ছে বাস্তব। না প্রফেসর আসাদ তালুকদার, আপনি এটি বলছেন যে কোর্ট মনে করছে যে সময়ের পরিপ্রেক্ষিতে এটি ছেড়ে দেওয়া ঠিক হবে না, কিন্তু কোর্ট এটি মনে করছে যে তারা নিজেরা নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। যদি এই সিদ্ধান্তটি জনপ্রতিনিধিরা নেন তাহলে সমস্যা। ব্যাপারটি কি স্যার আইনের দৃষ্টিতে ঠিক থাকবে? যে কনস্টিটিউশন বলছে যে জনগণ এই দেশের মালিক,
হ্যাঁ, সেই এখন- জনগণের এখন- প্রতিনিধি সিদ্ধান্ত নিতে এখন- পারবে না। এটি ঠিক থাকলো এখন কিনা? দেখেন সংবিধানের মালিক কিন্তু জনগণ, কিন্তু এই সংবিধান কিন্তু এক ক্ষমতা কিন্তু সংসদকে দেয় নাই, Right. ক্ষমতা সংসদকে দিয়েছে। আর তুমি সংবিধান সংশোধন করবে, তো এটা বৈধ হলে নাকি এটা কোর্ট নির্ধারণ Court, করবে, right. এটা Highest প্রয়োগ authority করে। হচ্ছে court. সবাইকে কিন্তু ভাগ করে দিয়েছে, শুধু সংসদ কিন্তু এক। না, দ্বিতীয়ত না, আমি না, আমি না, অন্য না, না, প্রসঙ্গে কিন্তু আসি। স্যারের সঙ্গে একমত। আমি ডিফার করি যে শুধুমাত্র বৈধ হলো কিনা এইটাই নির্ধারণ করবে তা নয়। এখানে পরিষ্কার বলা আছে, আপনি 7 খ দেখেন, আমাদের এই সংবিধানের 7 খ দেখলে দেখবেন যে এই সংবিধানের 142 অনুচ্ছেদে যাহাই কিছু থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল আমরা- অনুচ্ছেদ, নবম, এটা তো আমি- ভিন্ন জিনিস। রাইট রাইট এই- এটা এই ভিন্ন জিনিস, এটা তো কথাগুলো- ভিন্ন জিনিস। না, এটা- এই এটা- কথাগুলো- না, এটা- এই যে আমরা দেখো তো, বলছি এখন আমি আপনাকে যে বলি, এটা আমি- আপনাকে- আমি শেষ করে দিই, আমি শেষ করে দিই। সেটা হলো যে মুক্তিযুদ্ধের মাধ্যমে যেটা সেটেল হয়েছে সেটা সংবিধানের সঙ্গে বিরোধী হলো কি করে, No. এটা আমি দেখেন, এটা দেখেন, বুঝি না। আমি- 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 যদি আমি- জবাব দেন, আমি- আমি আমরা আসছি, আমি একদম- এটা- আমি দিচ্ছি আমাদের- এটা এটা কি জবাব এই দিচ্ছি। কারণে যে দেখেন, আমি- মুক্তিযুদ্ধের শুনুন, মাধ্যমে না, না, সংবিধানটি আপনার রচিত কোনো হয়েছে, আইনে কিন্তু জন্যই কি একটা সময়ের ঊর্ধ্বে যেতে পারে না, খেয়াল রাখতে হবে। এবং আপনি দেখেন 72 সালের 16 ডিসেম্বর সংবিধান হয়েছে, 2 বছর 2 মাসের মাথায় 4 বার সংশোধন করতে হলো কেন? সেই কথা, এই সংবিধানেই কিন্তু সংশোধন ক্ষমতা, পরিবর্তনের ক্ষমতা দেওয়া আছে, এবং পরিবর্তন অনিবার্য, নাহলে কিন্তু স্ট্যাগনেন্সি আসবে। এবং একই জিনিসের ব্যাখ্যা আচ্ছা, তাহলে এক আমরা একটা একই বিরতি রকম নিব, হতে পারে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আর আপনার আমি কাছে এক জানতে সেকেন্ড চাই- না, বলছি, জি। শুধু উনি যে জিনিসটা বলেছেন যে আমরা 5th অ্যামেন্ডমেন্ট বাতিল হলো, তা অন্য এটা কেন এটা রাখা থাকলো হলো? কেন? 5th অ্যামেন্ডমেন্ট বাতিল হলো কিন্তু অনেকগুলো আপনার বাংলাদেশি নাগরিকত্ব কিন্তু রয়ে গেছে এখনো, আপনার বিসমিল্লাহির রহমানির রহিম কিন্তু রয়ে গেছে এখানে, আর্টিকেল 102 তে হাইকোর্ট ডিভিশনের ক্ষমতা রয়ে গেছে এখনো, 44 এ ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষমতা রয়ে গেছে এখানে, আর্টিকেল 141 শুধু একটি রয়ে গেছে তা না। আপনার যে চুক্তি করার যে এগুলো এগুলো এখন কিন্তু 5th অ্যামেন্ডমেন্ট এগুলো রয়ে গেছে এখানে। যেগুলো 5th amendment, আমরা- নট অনলি আনফরচুনেটলি হলো, আপনি দেখেন, আপনারা বলছেন মূল সংবিধানে ফিরে যাবেন, আর্টিকেল 7B তে কি বলেছেন? বলেছেন যে আপনার পার্ট 1 এর এগুলো অ্যামেন্ডমেন্ট করা যাবে না, অর্থাৎ আপনার আর্টিকেল 2A যেটা রাষ্ট্রধর্ম ইসলাম, Right. এটা আর কোনোদিন আপনি হাত দিতে পারবেন না। আপনি কিভাবে ফিরে আমরা যাবেন? একটা বিরতি নিচ্ছি এবং আমি- ফিরছি এই আমি প্রশ্নের কথাটা জবাব কিভাবে নিয়ে। ফিরে যাবেন? আমরা- আমরা- আপনাকে সেই আমরা- প্রেক্ষিতে আমরা- বলিনি। No, আমরা- আমরা একটা বিরতি একটু- নিচ্ছি, আমরা একটা বিরতি নিচ্ছি, আপনার কাছেই ফিরবো, এই প্রসঙ্গ নিয়ে ফিরবো, আমরা ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব শহীদুজ্জামান সরকার, আপনার কাছে একটু প্রশ্ন যে আপনারা 72 সংবিধানে ফিরতে চাইলে সংবিধানের প্রথম ভাগের প্রথম অনুচ্ছেদের সকল অনুচ্ছেদ আপনারা বদলি করতে পারবেন না, তাহলে সেটি আবার কেমনে 72 অনুচ্ছেদে আপনারা ফিরবেন কিভাবে, যেটি কথা 72 সংবিধানে। 72 সংবিধান। আমি আপনাকে এর আগেও এই কথাটি বলেছি যে জি। আমরা বিশ্বাস করি আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই দেশ অর্জন করেছি, এবং সংবিধানও তার একটা অংশ। যে সংবিধান ঘোষণা করেছে যে এই দেশের মালিক জনগণ, আর সংসদ যেহেতু জনগণের প্রতিনিধিত্ব করছে, আমি কোনো বিশেষ সংসদের কথা বলছি না, আমি বলছি সংসদের কথা। ওকে। সব সংসদই জাতীয় সংসদের জনগণের কথা। প্রতিনিধিত্ব করে। এটি সংসদের হাতে থাকা মানে যে জিনিসটি আজকে আমি আবারও বলছি যে আমি মহামান্য আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, আমি এদেশের মানুষ, আমি সেই রায়ে আমি নিজেও বাধ্য, তারপরেও ভিন্ন মত করবার অধিকার আমার আছে। যেটি আলোচনায় উঠে এসছে এবং অনেক আলোচনা হচ্ছে জনাব শহীদুজ্জামান সরকার, যে বিচারক নিয়োগের যে আইন এবং বিধি করার কথা সেগুলি আপনারা করছেন না, সেগুলি আপনারা করবেন কিনা এই সংসদে, সেগুলি করার ক্ষেত্রে আপনাদের কোনো উদ্যোগ রয়েছে কিনা? খুব সম্ভব। আমি আপনার ওই কথা ধরেই বলি যে সবকিছু জানবার বিষয় আমার নয়, আমি সেরকম দাবিদারও নয়। খুব সম্ভব মাননীয় আইনমন্ত্রী একটা সময় দিয়েছেন, খুব শীঘ্রই বোধহয় এরকম একটা আইন হতে যাচ্ছে। আরো একটি বিষয় আলোচনা আসছিল যে আপনারা বিচারকদের জন্য যে পালনীয় আচরণ বিধি, বিশেষ করে বিচার আদালতের বিচারকদের বা ট্রায়াল করে বিচারকদের, সেটি করতে আপনারা অনেকবার সময় নিতে হচ্ছে আপনাদের আইন 27 কর্মকর্তাকে, বার বোধহয়, তো সেটি কেন হচ্ছে আসলে, আপনারা কি এটি Very করতে চান না? technical ব্যাপার। আমি আমার লেভেল থেকে এই প্রশ্নের জবাব দিতে পারবো প্রফেসর না। হাসান নিশ্চয়ই তালুকদার তার- বলছেন যে এতে করে কোর্ট এক ধরনের অসহায় হয়ে পড়ছে, অনেক ক্ষেত্রে ভয় পেয়ে যাচ্ছে, May অনেক be or ক্ষেত্রে may not be, আমি এই বিষয়টির সঙ্গে প্রধান বিচারপতি একাধিকবার বলেছেন যে আমি সম্পৃক্ত নয় জন্যই যেটি আমার দায়িত্বের মধ্যে পড়ে না, যেটি আমার জ্ঞানের মধ্যে পড়ে না, সেটি অযথায় একটি ব্যাখ্যা আমি দিতে চাই না। নিশ্চয়ই মাননীয় আইনমন্ত্রী বা গভর্নমেন্টের যারা পলিসি মেকার তারা এই ব্যাপারটা সুন্দর বলতে পারবে। আমি এটা বলতে পারি, এইটুক আস্থা নিয়ে বলতে পারি, নিশ্চয়ই কোনো যৌক্তিক কারণ আছে, যে যৌক্তিক কারণে
সময় নিতে হয়েছে গভর্নমেন্টকে, গভর্নমেন্ট সময় নিয়েছে এবং আমি বিশ্বাস করি নিকট ভবিষ্যতে গভর্নমেন্ট সুন্দর একটি আইন করবেন এই ব্যাপারে। ব্যারিস্টার কায়সার কামাল, আমি খুব দ্রুত একটি প্রশ্ন করতে চাই। বিএনপি কেন্দ্রীয় নেতাদের 20 ভাগ মামলা সাক্ষ্য, 20 ভাগের মামলা সাক্ষ্য গ্রহণ পর্যায়ে, সাজা হলে অযোগ্য নির্বাচনে হবেন যদি বিচার আদালতে, যদি আপনাদেরকে উচ্চ আদালতে যেতে হতে পারে এই ব্যাপারগুলি আবার রেকটিফাই করার জন্য, এই ক্ষেত্রে আপনারা আদালতের উপর, বিচার বিভাগের উপর আস্থা কতটা রাখতে পারছেন? দেখুন, আসলে বিষয়টা হচ্ছে যতগুলো মামলা দায়ের করা হয়েছে প্রত্যেকটা মামলাই মিথ্যা এবং বানোয়াট, অর্থাৎ বিএনপির সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে যারা প্রসপেক্টিভ এমপি ক্যান্ডিডেট, যেমন আমার নামে মামলা আছে, আমি ঢাকায় কোর্টে প্র্যাকটিস করছি বাট এলাকায় আমার নামে মামলা। হুকুম টুকুম দিতে পারেন তো আসলে? হুকুম দিলে সেটা প্রমাণটা বের করেন, প্রমাণ তো বের করছেন না, সেটা প্রমাণই হবে, প্রমাণ তো বের করছেন না। সহজ মামলা আমি আপনারা একটা জিতে যাবেন, উদাহরণ দিচ্ছি। সহজ মামলা আপনারা জিতে যাবেন, সহজ মামলা, মানে যদি আস্থা থাকে। আমার প্রশ্ন ছিল আস্থা থাকে। জি, সেটা হচ্ছে কি, ধরেন আমাদের যে অধস্তন আদালত, যেটা নিম্ন আদালত, সেই আদালতের বিচারিক আদালত, এইটার প্রশ্নেই কিন্তু মাননীয় প্রধান বিচারপতি বারবার বলেন যে আমাদের জুডিশিয়ারি প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের অধীনে স্বাধীন পরিপূর্ণ না, কারণ কন্ট্রোলিংটা ওইভাবে আসেনি যেভাবে আসা মাজদার হোসেন মামলায় উচিত ছিল। এখানে সরকারের হস্তক্ষেপ আছে বলে অনেকেই মনে করেন এবং সেটা প্রমাণও আমরা পাই। যেমন ধরেন বেগম খালেদা জিয়া, আমাদের দেশনেত্রীর একটা মামলায় ওনার গিলটি প্লি নেওয়া হলো, অর্থাৎ আমি দোষী না নির্দোষ। এই যে প্লি নেয়ার আইনে বাধ্যবাধকতা আছে একজন আসামিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলা যে আপনি বলেন দোষ না নির্দোষ, ওইটা ওনাকে জিজ্ঞেসই করা হয় নাই, কিন্তু কাগজে পেলাম আমরা উনি দোষী স্বীকার করেছেন। এইটাই হচ্ছে বর্তমান যে বিচার প্রক্রিয়ায় প্রত্যেকটা মামলায় আজকে আমাদের চেয়ারপারসন থেকে শুরু করে নেতাদের, আমি শেষ করি, উচ্চ আদালতে যাচ্ছেন, উচ্চ আদালতে আমাদের তো কোনো পথ নেই, উচ্চ আদালতে যাচ্ছেন, সেক্ষেত্রে তো আপনারা রেমেডি পাচ্ছেন, কম বেশি আমরা পাচ্ছি। অর্থাৎ এই যে একদম, হ্যাঁ, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে মামলা, নাইকো মামলা, ঠিক মামলা হলো বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা। প্রধানমন্ত্রী মামলাগুলো কিন্তু আমরা নাই, কিন্তু বেগম খালেদা জিয়ার মামলাগুলো, তো প্রধানমন্ত্রীর মামলাগুলো উচ্চ আদালতেই কোয়াশ হয়েছে, আপনাদেরটা কোয়াশ করার জন্য গেছে না, তো সেক্ষেত্রে তো উচ্চ আদালতের প্রতি আপনাদের আস্থা নাই। আমরা সর্বক্ষেত্রে সেটা নেই যে সেটা বলবো না, বাট আমাদেরকে যে ফেয়ার ট্রায়াল অর্থাৎ ফেয়ার ট্রিটমেন্টটা যদি দেয়া হতো তাহলে কেউই আজকে চার্জশিটও হতো না। মির্জা ফখরুল ইসলাম বিচার বিভাগের প্রতি আপনাদের আস্থা আছে কিনা সেটা যদি একটু, বিচার বিভাগের প্রতি আমরা আস্থাশীল থাকতে চাই, আমরা আস্থাশীল থাকতে চাই, কিন্তু অধস্তন আদালত যেটা যা করছে, কিন্তু আমরা দেখছি যে ধরা যাক মাননীয় বিরোধী দলের মানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ি বা ব্যারিস্টার মওদুদ আহমেদের বাড়ির প্রশ্নে আপনাদের আস্থা থাকে না, আবার ধরেন যে এই সময় এসে আবার আস্থা যায়। যেমন দেখেন আমাদের বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় নিচের কোর্টে উনি খালাস পেয়েছেন, হাইকোর্টে আবার ওনাকে সাজা দেওয়া হয়েছে। আমরা বুঝতে পারছি যে আপনারা আস্থা আছে কিনা আছে সেটি আসলে একটি পরীক্ষা। আমরা এখন পর্যন্ত কোনো কিছু আমাদের 30 সেকেন্ড আমি একটি জিনিস বলে থাকি যে আপনারা যেটা আমরা প্রায় ভুল বলে থাকি এটা, যে এই জনগণের পক্ষে সংসদ যা করছে সেটি জনগণ করছে, দিস ইজ নট কারেক্ট। আমি একটা দেশ উদাহরণ দিই, বেলজিয়াম। বেশ কিছু দেশে সংবিধান সংশোধন করার জন্য 2/3 মেজরিটি লাগে, এরপরে এটা রেফারেন্ডাম অনুমোদন করতে হয়। দেন একটা স্টেট আছে বেলজিয়াম, আমি যতদূর লাস্ট জানি ওরা 76 বার 2/3 মেজরিটিতে সংবিধান সংশোধন করেছে, প্রত্যেকবারই রেফারেন্ডামে গিয়েছে, 48 বার জনগণ অনুমোদন করেছে আর 28 বার অনুমোদন করেনি। হোয়াট ডাজ ইট মিন? তাহলে সংসদ অনুমোদন করলে জনগণের সমর্থন না, সেটি কিন্তু আমাদের দেশে তো এটা নাও হতে পারে। এই সংবিধানটা বলছে আমরা প্রস্তাবনা রাখছি আমরা বাংলাদেশের জনগণ গ্রহণ করছি, কিন্তু জনগণ গ্রহণ করছে না গণপরিষদ, গণপরিষদ জনগণের প্রতিনিধি। কিন্তু একই কথা আইরিশ কনস্টিটিউশনে বলা ছিল, কিন্তু তারা অনুমোদন করে পাস করে সেটা গণভোটে অনুমোদন করিয়েছে, আমরা করিনি। কিন্তু বেলজিয়ামের বাস্তবতা বাংলাদেশের বাস্তবতার মধ্যে অনেক তফাৎ আছে। বেলজিয়ামের যত সংখ্যক জনসংখ্যা তাদের গণভোট যত সহজে করার সময় আমাদের করার সময় 120 কোটি দেশের যদি সেটা হতে করতে পারবেন না। বেলজিয়াম আপনি ভারতের কথা বলছি বা অন্য দেশের কথা বলছি, দুইবার ইলেকশন হতে পারছে না, রাশিয়াতে দুইবার ইলেকশন হয় না, ফ্রান্সে দুইবার ইলেকশন হচ্ছে না। তবে আমি যে জিনিসটা আসছি, যেটা আপনি যে জিনিসটা আমাদের প্রায় এটা নিবিভ্রান্তি আছে, আমাদের 116 নম্বর অনুচ্ছেদ, এখানে বলা আছে যে রাষ্ট্রপতি অধস্তন আদালতের বিচারকদের আপনার শৃঙ্খলা বিধি তৈরি করবেন, ট্রান্সফার পোস্টিং ব্যাপারে সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে। কিন্তু মূল সংবিধানে এই ক্ষমতাটা ছিল সুপ্রিম কোর্টের এবং শুধু সুপ্রিম কোর্টের। এটি 4th অ্যামেন্ডমেন্টে রাষ্ট্রপতির কাছে আনা হয়, এরপরে জিয়া রহমান সাহেব কি করলেন, রাষ্ট্রপতির কাছে রাখলেন,
তবে বললেন যে সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে, এটি এখন পর্যন্ত Better পরামর্শ হয়নি। করেছেন একটু। হ্যাঁ, একটু বেটার করেছেন, কিন্তু শেষ করতে হবে। আনফরচুনেটলি এটা তো সুপ্রিম কোর্টের করার কথা, কোর্টের কাছে গভর্নমেন্টের এই কাছে যাওয়ার নিয়ে কথা আমরা না। আশা করব যে এটা কিন্তু নিশ্চয়ই এই বারবার অবস্থায় ফিরে সময় যাবে। নেওয়া জনাব হচ্ছে কেন? এটা তো প্রফেসর এস এম কোর্টের হাসান তালুকদার, ক্ষমতা, জাসদ কোর্টের জামান ক্ষমতা সরকার, এটা। ব্যারিস্টার কায়সার কামাল, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়ে। শুভরাত্রি।